সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, রাজনৈতিক দলগুলোর উপর আস্থা রাখা তাদের ভুল হয়েছিল। তার এই বক্তব্য কি জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক দলগুলোর অবদানকে অস্বীকার করা নয়? রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া জুলাই অভ্যুত্থান কিংবা অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা কি সম্ভব ছিল? হঠাৎ কেন এমন বক্তব্য? আলোচনায় আসছে, তিনিও কি আওয়ামী লীগের মতো একনায়কতান্ত্রিক ব্যবস্থাকেই সমর্থন করেন? অন্যদিকে জামাত ইসলামের আমির বলেছেন, ফ্যাসিস্টের হুবহু কপি দেখছেন তিনি। ফ্যাসিস্টের বৈশিষ্ট্য চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাসের অভিযোগ কি তার দলের বিরুদ্ধেও কি কম ছিল? প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় ফ্যাসিস্ট কারা, এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আকবর হোসেন, সাংবাদিক, আছেন আবদুল্লাহ আল আমিন, সংসদ সদস্য এনসিপি, এবং আমাদের সাথে কিছুক্ষণ মধ্যে যোগ দেবেন সৈয়দ ইমরান সেলিপ্রি, যুগ্ম মহাসচিব বিএনপি। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব আজকের প্রধান শিরোনাম। আমিরাতে কারামুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদ, জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ, বাংলাদেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার চেষ্টায় সরকার। আগস্টে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর তৎপরতায় সতর্কতা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রেখে মানুষকে স্বস্তি দিতে চায় সরকার, পুলিশকে দলীয় প্রভাবমুক্ত রাখার প্রত্যয়। শিগগিরই ঢাকার চারপাশে 110 কিলোমিটার নৌপথে চালু হবে ওয়াটার বাস, প্রধানমন্ত্রীর সমন্বয় সভায় সিদ্ধান্ত, 4 নদীপথ পরিচালনায় দায়িত্ব বেসরকারি খাতে ছাড়ার চিন্তা। অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ তদন্তে অগ্রাধিকার দুদকের, জানালেন সচিব। সংস্থার দুর্নাম ঘোচাতে সংস্কারের ঘোষণা, শিগগিরই নতুন কমিশনের নিয়োগ। এবং ইরান নয়, হুতিদের বিরুদ্ধে লড়তেই সৌদি জোটে বাংলাদেশ, জানালেন উপদেষ্টা। কনফ্লিক্ট জোন হবে না দেশ, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্কের আশা। আকবর, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এখন বাংলাদেশে সফর করছিলেন। তো যখন তিনি বাংলাদেশে সফর করছেন, তখন তিনি বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে একটা বৈঠক করেছেন। সেই বৈঠককে সন্দেহের চোখে দেখছে জামাত। তাদের মতে এটা হচ্ছে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করার এক ধরনের পরিকল্পনা, যেটার সাথে সরকারেরও এক ধরনের সম্পর্ক রয়েছে, মানে বাংলাদেশ সরকারের। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। দেখুন, ওনাদের মধ্যে বৈঠকটা কেন হয়েছে বা ওই বৈঠকে ওনারা কি আলোচনা করেছেন, সেটা সার্জিও গর এবং দীনেশ ত্রিবেদী ওনারা দুজনেই বলতে পারবেন। কারণ এটাকে যেটা যতটুকু বোঝা যাচ্ছে যে এটা একটা অনির্ধারিত একটা বৈঠক ছিল। সার্জিও গর তিনি ইন্ডিয়ায় আমেরিকান অ্যাম্বাসেডর এবং একই সঙ্গে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ বন্ধু, এবং যুক্তরাষ্ট্রে যে দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক যে তাদের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এর আগে তো বাংলাদেশে এসেছিলেন, কিন্তু সার্জিও গরের অবস্থানটা হচ্ছে যে পলিটিক্যালি তার চেয়ে একটু উপরে, এবং তার এই সফরটা সিগনিফিক্যান্ট। এখন তিনি যেহেতু একাধারে ট্রাম্পের বিশেষ দূত, ট্রাম্পের বন্ধু, এবং একই সঙ্গে ভারতে নিযুক্ত আমেরিকান অ্যাম্বাসেডর, এখন এইখানে হয়তো উনি এসেছেন যখন দীনেশ ত্রিবেদীর সঙ্গে তিনি একটা বৈঠক করেছেন। কেন করেছেন এটার ব্যাখ্যা তারাই দিতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা নিয়ে খুব অপ্রয়োজনীয়ভাবে নানা সন্দেহ তৈরি করাটা খুব বেশি মানে জুৎসই ব্যাপার হবে না। কেন হবে না সেটা আমি আপনাকে বলি। সেটা হচ্ছে, দেখুন, বাংলাদেশের এই সরকার এখন যারা আছে, এই সরকারকে আপনার পছন্দ হোক বা না হোক, এই সরকার হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার, এবং এই সরকার এমন একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে যে এই নির্বাচনটাকে বিশ্বের অধিকাংশ সবগুলো দেশ এবং সবগুলো সংস্থা এটাকে স্বীকৃতি দিয়েছে, এবং এটা ট্রান্সপারেন্ট ভোটের মাধ্যমে এই সরকার নির্বাচিত হয়েছে, এবং তারা 5 বছর ক্ষমতায় থাকবে, এটা গণতান্ত্রিক প্রসেস অনুযায়ী। সুতরাং বিশ্বের কোনো দেশের কোনো গণতান্ত্রিক সরকারকে অন্য কোনো দেশের মানে ডিপ্লোমেসি দিয়ে সেটাকে ষড়যন্ত্রীভাবে দেখার কোনো সুযোগ নেই। এখন মিস্টার গৌর বাংলাদেশে এসেছেন মূলত এটা একটা আন্ডারস্ট্যান্ডিং, বাংলাদেশ কি ভাবছে, আমেরিকা কি ভাবছে, যেহেতু আমেরিকার সঙ্গে বাংলাদেশের একটা বাণিজ্য চুক্তি আছে অলরেডি,
এবং তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের উপর তাদের আস্থা আছে। এখন যেহেতু ডেমোক্রেটিকভাবে নির্বাচিত সরকার, উনি এই কথাটাই বলবেন, এটাই প্রত্যাশিত, এর বাইরে অন্য কিছু তিনি বলবেন না। কিন্তু হ্যাঁ, ভারতের সঙ্গে যেহেতু একটা টেনশন বাংলাদেশের এখনও আছে, বিশেষ করে শেখ হাসিনাকে কেন্দ্র করে, এখন জামায়াত ইসলামের তরফ থেকে এই কথাটা কেন বলা হচ্ছে এটার ব্যাখ্যা তারা ভালোভাবে দিতে পারবেন। বাট আমি বলবো যে ওনার ওই বৈঠকটা দীনেশ ত্রিবেদীর সঙ্গে, এটা একটা গ্রে এরিয়া। এই সফরে যতগুলো মানে আমরা দেখলাম ওনার ইভেন্ট বা অ্যাক্টিভিটি যা দেখলাম, ওই জায়গাটা এটা একটা গ্রে এরিয়া। এখন এটা নিয়ে হয়তো হ্যাঁ সন্দেহের অবকাশ থাকতে পারে, ভাবতে পারেন যে এটা নিয়ে আওয়ামী লীগকে নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। এখন আমার কথা হলো সার্জিও গড় যদি আওয়ামী লীগ নিয়ে আলোচনা করতে চায়, আমেরিকা যদি আওয়ামী লীগ নিয়ে আলোচনা করতে চায়, সেটা তো বাংলাদেশে এসে আলোচনা করার কোনো প্রয়োজন নাই, তাই না? আওয়ামী লীগের লিডারশিপ তো দিল্লিতেই অবস্থান করছে, ইন্ডিয়াতে অবস্থান করছে, তো তারা তো চাইলে সেখানে আলোচনা করতে পারে। সুতরাং বাংলাদেশে এসে তিনি ভারতের হাইকমিশনারের সঙ্গে আওয়ামী লীগ বিষয়ে আলোচনা করবেন, এইটা আমার কাছে অবান্তর কথা মনে হয়। কারণ বাংলাদেশে এসে উনি আলোচনা করে কি করবেন? সার্জিও গড়ের তো সেই অ্যাক্সেস আছে, তিনি নরেন্দ্র মোদীর কাছে তিনি পৌঁছাতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্পের বন্ধু হিসেবে। ওনার কিন্তু দীনেশ ত্রিবেদীর মাধ্যমে কথা বলার কোনো প্রয়োজন নাই। দীনেশ ত্রিবেদী সার্জিও গড়ের কাছে পলিটিক্যাল যদি আপনি দেখেন পাওয়ারের দিক থেকে মানে অনেক নিচে অবস্থান করেন, যদিও দুজনেই অ্যাম্বাসেডর বা হাই কমিশনার সেই র্যাঙ্কের। কিন্তু আমার কাছে জামায়াত ইসলামের এই কথাটাকে একটু অপ্রয়োজনীয় কথা মনে হয়, অবান্তর কথা মনে হয় যে উনি এখানে এসে যদি দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করেন, কিছু হলেই আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলবেন, না, এভাবে ভাবার কোনো সুযোগ নাই। আমেরিকা যদি আওয়ামী লীগের সঙ্গে এঙ্গেজ করতে চায় বা অন্য কোনোভাবে ইন্ডিয়ার মাধ্যমে তারা আলোচনা করতে চায়, সেটার বহু উপায় আছে। বাংলাদেশে এসে এখানকার হাইকমিশনারের সঙ্গে আলোচনা করার কোনো প্রয়োজন নাই, এবং এই জিনিসটা, এই কথাগুলো বলা সম্পূর্ণ অপ্রয়োজনীয় বলে আমি মনে করি। আলামিন ভাই, আসিফ মাহমুদ আজকে একটা কথা বলেছেন যে আমাদেরকে তখন রাজনীতিবিদদের সাথে আলোচনাটা করাটা আমাদের ছিল ভুল, কারণ আমরা তখন ছাত্র রাজনীতি থেকে মাত্র আন্দোলন শুরু করেছি। আমরা ছাত্র দলকে যেভাবে বুঝি, ছাত্র শিবিরকে যেভাবে বুঝি, জাতীয় রাজনীতিবিদদের আমরা সেভাবে বুঝি না। তখন তারা জাতীয় রাজনীতিবিদরা আসলে প্রতারক, আজকে একটা কথা বলে, কালকে একটা কথা বলে। তো উনিও তো এখন রাজনীতিতে বেশ ভালোভাবেই জেকে বসেছেন। সো একজন রাজনীতিবিদ একজন জেকে বসেছেন না, রাজনীতি করছেন। আচ্ছা, তো এইরকম রাজনীতিবিদদের সম্পর্কে এরকম ঢালাও মন্তব্য কতখানি সমীচীন? আচ্ছা, ধন্যবাদ সময় টেলিভিশনকে এবং দর্শকদেরকেও। এটা ঢালাও মন্তব্য আপনি বলছেন, ওকে বলা যায় হয়তোবা, কিন্তু আমরা যখন দেখি মানে অভ্যুত্থানের পরে আমরা সব পার্টির সাথে কথা বলেছি যে একটা সব পার্টির সমন্বয়ে একটা গভর্নমেন্ট করা যায় কি না। আমরা এখানে থাকবো কি থাকবো না এটা কিন্তু আমরা বলি নেই যে আমাদের রাখতে হবে, বলিনি। কিন্তু আমরা প্রথম সিটিংয়ে, আপনি জানেন, প্রথম সিটিংয়ে আমরা বলেছি যে সবগুলো দলের অংশগ্রহণে করা যায় কিনা। জনাব তারেক রহমান এটাতে এগ্রি করেন নাই, উনি ইন্টারিম গভর্নমেন্টের দিকে আগ্রহী ছিলেন এবং ওনাদের ফোকাস ছিল যে এখানে ইলেকশনটা হবে। ওকে, এরপরে আমরা দেখলাম দেখেন এর আগেও নাসির ভাই মনে এই যে ছাত্র দলের নাসির ভাই সম্ভবত এই স্টুডিওতে এসেই বলছেন যে মানে আমাদের সাথে কিন্তু ওনাদের খুবই ভালো যোগাযোগ ছিল, এখনও আছে, এবং আমরা সবসময় এটা এগ্রি করি যে আমাদের যে গণ অভ্যুত্থান এটা কোনো আমি একটু আলামিন ভাই একটু ডিস্টার্ব করি, আমাদের সাথে আমাদের গেস্ট চলে আসছেন, যুগ্ম মহাসচিব বিএনপি ইমরান সাহেব প্রিন্স ভাই। আমরা প্রিন্স ভাই কথা বলছিলাম যে ফ্যাসিস্ট আসলে কারা, এই বিষয় শিরোনামে আমরা কথা বলছিলাম আর কি। আমি আকবরের কথা শুনেছি, এখন আমি আলামিন। ঠিক আছে, আমরা শেষ করি। থ্যাংক ইউ। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে গণ অভ্যুত্থানে আমরা সবাই পার্টিসিপেট করেছি, এখানে রাজনৈতিক, অরাজনৈতিক এবং বাংলাদেশে গণতান্ত্রিক যত রাজনৈতিক দল ছিল, এবং বিএনপি তো বিগত 17 বছর গণতান্ত্রিক আন্দোলন করছে, তারাও অবশ্যই গণ অভ্যুত্থানে ছিল। কিন্তু কানেক্টেড ফিল করছি আমরা হচ্ছে ইয়াংদের সাথে, ছাত্র দল বা ইয়াং এদের সাথে। এটা একটা। আরেকটা ইস্যু হচ্ছে এটা কেন এখন বলা হয়, কবে বলা হয়, 2 আগস্ট 26-এ যখন বলা হয়, কেন বলা হচ্ছে? কারণ আমরা ঐক্যমত করছিলাম, আমরা অনেকগুলো আলোচনা আগাইছিলাম, আমরা অনেকগুলো পলিটিক্যাল ডেভেলপমেন্টের কথা ভাবছিলাম। যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট শুধু কি মানে 24 সালের যে হাসিনার চেঞ্জ, এটা কি ক্ষমতার পরিবর্তন শুধু?
ক্ষমতার পরিবর্তন হলে তো এটা হওয়ার কথা ছিল 29 সালে। বিষয়টা হচ্ছে যে আমি যখন- একটু শেষ করে ফেলি। হ্যাঁ, please। এটা হওয়ার কথা ছিল 29 সালে হাসিনার ফরম্যাটে, কিন্তু এটা কিন্তু শুধু ক্ষমতার পরিবর্তন ছিল না, সে অবৈধভাবে ক্ষমতা, ওই অবৈধকেও চ্যালেঞ্জ করার এবং অবৈধ প্রক্রিয়া যাতে আর না হয়। তো এই জন্য আমরা ভাবছিলাম যে একটা সেটেলমেন্ট হবে, যেটার ব্যাপারে আমরা সবাই এগ্রি করেছিলাম। কিন্তু তো এগ্রি করার পরে আইসা যখন পার্লামেন্টে ওপেন বলা হয় যে নির্বাচনের স্বার্থে মাইনা নিছি, তাহলে এটারে না, একটা সাধারণ মানুষের ভাষা প্রতারণা। আলামিন ভাই, আমি একটা জিনিস বলি, সেটা হলো যে যখন আপনারা ছাত্রনেতারা যখন মুভমেন্টটা শুরু করলেন, তখন কি আপনাদের জাতীয় রাজনীতিবিদরা গাইডেন্স দিই নাই? দেখেন, গাইডেন্স আমাদের না, সবার সাথে যোগাযোগ ছিল, এটা নিয়ে কোনো, এটা তো আমরা কোনোদিন তাহলে অস্বীকার করি না। আপনারা বিএনপির এভাবে সাথে বলতে আমাদের পারেন যে যোগাযোগ ছিল, জামাতের রাজনীতিবিদরা সাথে যোগাযোগ ছিল, প্রতারণা করে। ক্রিয়াশীল এবং ছোট বড় এই গণ অধিকার পরিষদ বলেন, এবি পার্টি বলেন, সবার সাথে আমাদের যোগাযোগ, যারা গণতান্ত্রিক সংগ্রামের পক্ষের তাদের সবার সাথে যোগাযোগ ছিল। এটা তো আমরা কোনোদিন অস্বীকার করি না, না। তাহলে- আমরা তো এটা বলি নাই যে এটা আমার, তাহলে এক্সক্লুসিভ জিনিসটা না। আপনারাও এখন রাজনীতিবিদ হয়ে উঠছেন, তাহলে আপনারা কেন বলছেন যে জাতীয় রাজনীতি যারা করেন তারা আমরা বলছি যে পুরাতন রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করে, আমরা বলি নেই, আসিফ মাহমুদ সজীব ভাই হ্যাঁ, আমাদের দলের মুখপাত্র, আপনার দলের মুখপাত্র, উনি বলছেন। এবং এটা কেন বলছেন আমি কিন্তু বললাম যে যখন আমরা দেখলাম যে আমরা একটা সেটেলমেন্ট করে আসলাম, আসার পরে পার্লামেন্টে দ্বারা আপনি এটা অস্বীকার করতেছেন এবং বলতেছেন যে নির্বাচনের স্বার্থে আমার এটা মানতে হয়েছে, নির্বাচনের স্বার্থে আপনি একটা প্রতারণার দলিল, আপনিই বলতেছেন প্রতারণার দলিল, ওইটা মাইনে নিছেন, তাহলে আপনি কি করছেন? আপনি গণভোটে হ্যাঁ ক্যাম্পেইন করলেন, আপনার বর্তমান সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী, এরপরে আইসা আপনি এটাকে অস্বীকার করতেছেন, তাহলে এটা তো মানে প্রতারণাই। তাহলে এখন আমরা যদি এই প্রতারণা ফিল করি, তাহলে তো আমাদের মনে হবে যে পুরাতন রাজনীতিবিদরা তারা ওই রাস্তায় হাঁটতে চায়, নতুন রাস্তায় হাঁটতে চায় না। বলছে যে জুলাই সনদ গণভোট মানব না, সেটা তো বলছে না, তারা বলছে তারা এটা বাস্তবায়ন আচ্ছা, করবে, okay। হয়তো সময় নিচ্ছে, আচ্ছা, এটাই এই যে সময় নিচ্ছে না, হ্যাঁ। ওকে, সময় আমরা বলেছি যে এটা তাড়াহুড়ার কিছু নয়, অনেক কিছু আছে, একটা সিস্টেম ডেভেলপ করতে হবে, ওকে। কিন্তু যে জিনিসটা আমার ছিল, আমার বিচার বিভাগের সচিবালয় ছিল, এটা আপনি ভেঙে দিলেন কেন? না না, আমার কথা হচ্ছে আপনি করবেন একটা জিনিস, আর একটা হচ্ছে আমার যেটা আমি ডেভেলপমেন্ট করছি অলরেডি, ওইটা কেন ভাঙতেছেন? তখন আমাদের কি হয়, মানে আপনি মনে করেন আমার এটা নাই, আমি বলতেছি এটা আনবো, আর আমার এটা আছে, আপনি এটা সরাই দিচ্ছেন, তখন আমার মনে হবে যে আপনি তো পিছনের রাস্তায় হাঁটতেছেন। তো এই ইস্যুটা তো ট্রাস্ট ইস্যু তৈরি করতেছে। আচ্ছা প্রিন্স ভাই, আমি আপনার কাছে একটু আসি, সেটা হচ্ছে যে জামাত ইসলামের আজকে আমির শফিকুর রহমান বলেছেন যে আমরা বর্তমান সরকারের মধ্যে ফ্যাসিস্টের কপি হুবহু দেখতে পাচ্ছি। মানে উনি হঠাৎ করে সেই সরকারের মধ্যে ফ্যাসিস্টের কি দেখলেন, মানে আপনারা কি আসলে কি এরকম পথে হাঁটছেন কিনা? ধন্যবাদ আজকের শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে যারা সহ আলোচক আছেন তাদের প্রতি শুভেচ্ছা, দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আকবর ভাইয়ের বক্তব্যটা শুনতে পারিনি, তো ওনার বক্তব্যটা শুনেছি কিছুটা। তো আপনি এর মধ্যে ডক্টর শফিকুর রহমান সাহেবের একটা মন্তব্য সম্পর্কে জানতে চেয়েছেন যে বর্তমান সরকারের নাকি ফ্যাসিস্টের কপি অনুসরণ করে। ফ্যাসিস্ট কারা? যারা বিনা ভোটে সরকার পরিচালনা করে, জনগণের প্রতি যাদের কোনো কমিটমেন্ট নাই, জনগণের অধিকার যারা কেড়ে নেয়, তারাই তো ফ্যাসিস্ট। তো বিএনপি তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করছেন, যেই ভোটে নির্বাচিত হয়ে উনি সংসদের বিরোধী দলের নেতা, বা ওনাদের সাথে জোট যারা করেছেন তারাও সংসদ সদস্য। তো এখানে ফ্যাসিস্ট হওয়ার তো কোনো সুযোগ এখনো সৃষ্টি হয় নাই। আরেকটা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করেন 5টা বছর, দেখেন বিএনপির সরকারের আচরণের উপর দেখেন যে বিএনপি সেই ফ্যাসিস্ট আচরণ করে কিনা। এখন যেইটার পরিপ্রেক্ষিতে ওনারা এই কথাগুলো বলার চেষ্টা করছেন, আমি অনুমান করছি উনি বলছেন যে ফ্যাসিস্টরা যারা যা করছিল এই সরকার সেটা অনুকরণ করছে, যা করছিল। আসেন, এই যে হঠাৎ করে যে একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো, এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টির জন্য তো ওনারাই দায়ী। তাই বাক স্বাধীনতার সুযোগে তারা রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে উনি বা ওনার জোটের নেতারা যে ধরনের অশালীন, অরুচিকর, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়ে আপনার পরিস্থিতিকে উত্তপ্ত করলো, এবং এই উত্তপ্তের জন্য, এই রাজনৈতিক সংঘাতের জন্য যে ক্ষয়ক্ষতি হলো, যাতে কারো অঙ্গহানি হয়েছে, কারো নিপীড়ন হয়েছে, বা এইটার জন্য সম্পূর্ণভাবে ওনারা দায়ী। এটার সাথে তো বিএনপি তো এই রাজনীতি করে না। বিএনপি তো গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে রাজনীতির নতুন একটা রূপ বিএনপি দিতে চেয়েছিল, নতুন রাজনীতি যেখানে সরকারি দল, বিরোধী দল সকলে মিলে একসাথে দেশ গঠনে এগিয়ে যাবে। সেটাতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে দাঁড়িয়ে একাধিকবার সেটা বলেছেন। বিরোধী দলের নেতার বক্তব্য কোট করে তিনি বলেছেন
তো এই রাজনীতির সংস্কৃতি তো আমরা পরিবর্তন করতে চাই। গণ অভ্যুত্থানের পরে তিনি পলিসি স্টেটমেন্ট দিয়ে বলেছিলেন এই যে গণ অভ্যুত্থানের যে পরিবর্তন, শুধুমাত্র যেন ক্ষমতার পালাবদল না ঘটে, পট পরিবর্তন না হয়, এটা যেন রাজনীতির একটা পরিবর্তন ঘটে। আমরা তখন দেখি শুনেছি এনসিপির নেতারা তখন বলেছেন তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান। কিন্তু আজকে এনসিপির নেতারা যে বক্তব্য দিচ্ছেন, ওবায়দুল কাদেরের মতো, তারপর হাসান মাহমুদের মতো, এটা তো কোনো কোনো ক্ষেত্রে তার থেকেও অ্যাগ্রেসিভ বক্তব্য দিয়ে ব্যক্তিগত আক্রমণ করছেন, ব্যক্তিগত চরিত্র হনন করছেন। তো সেগুলি করে তো তারা আওয়ামী রাজনীতির বন্দোবস্তের মধ্যে তারা ফিরে যাচ্ছেন। এটা যদি আমি বলি যে আওয়ামী রাজনীতির চশমা চোখে দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে না, এটা তো তারাই করছেন, দুঃখজনক হলেও সত্য। তা আজকে এনসিপি নতুন একটা রাজনৈতিক দল, আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি রাজনীতির ময়দানে। কারণ এই এনসিপিতে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা জুলাই গণ অভ্যুত্থানে অনেকে সম্মুখে থেকে নেতৃত্ব দিয়েছেন, আমরা সমর্থন করেছি, আমরা তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছি, আমরা তাদেরকে সম্মান করি। কিন্তু সেই সম্মানের জায়গায় তাদেরকে জনগণও দেখতে চায়। কিন্তু তারা যেই আচরণটি করছে, যেখানেই যাচ্ছে সেখানে উস্কানিমূলক বক্তব্য, এই ভাষা তো রাজনৈতিক নেতাদের ভাষা না। রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে যে রাজনৈতিক নেতারা বক্তব্য রাখে, এরকম যদি বক্তব্য রাখে তাহলে জনগণ কি করবে? কারণ আমাদের বক্তব্যের উপরে তো জনগণ আন্দোলিত হয়, উদ্বেলিত হয়, জনগণ সেখানে আপনার আলোড়িত হয়, জনগণ তাদের দিক নির্দেশনা খুঁজে পায়। কিন্তু এইটাই কি দিক নির্দেশনা? এরে মাটো, এরে কাটো, এরে ওই করো, তারে ওই করো, এটা তো রাজনীতির ভাষা হতে পারে না। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পরের ভাষা এটা হতে পারে না, এটা আগের ভাষা ছিল। তা আজকে সেইগুলি নিতে হবে। একটু আগে বলা হচ্ছিল যে সংসদে দাঁড়িয়ে কে নাকি বলেছে যে জুলাই সনদকে নাকি বলেছে কি প্রতারণার দলিল। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বলতে চাই যে জুলাই সনদ কখনোই প্রতারণার দলিল আমরা কেউ বলিনি। গণভোটের যে বিষয়টি অন্তর্ভুক্ত করা হলো বিএনপিকে মাইনাসে রেখে প্রশ্নগুলো, সেইটা বলেছে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। এখনো বলছি, কারণ আমি বলছি শেষ করতে দেন। রাজনীতিতে কতগুলো বিষয় আছে, যখন টক শোতে আমরা কথা বলি একজনের বলা উচিত না। তা আজকে আমরা এইভাবে যদি বলি যে আমরা জুলাই সনদ যে স্বাক্ষর করেছি, আমরা মনে করেছিলাম, জানতাম, আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অনানুষ্ঠানিকভাবে তখন বলা হয়েছিল যে জুলাই সনদের উপরেই কিন্তু গণভোটটা হবে। কিন্তু পরবর্তীতে ঐক্যমত্য কমিশনের যিনি প্রধান অধ্যাপক আলী রিয়াজ, যিনি বিদেশে অবস্থান করছেন বা ওখানে থাকেন, তো উনি আপনার হঠাৎ করে বললেন যে না, এই বিষয়টা সরকার সিদ্ধান্ত নিবে। এবং সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেখলাম জামায়াত এবং এনসিপি তাদের ভাষ্য অনুযায়ী তারা বিষয়গুলো অন্তর্ভুক্ত করলো, তারা যে ভাষ্য দিচ্ছে সেটা অন্তর্ভুক্ত করলো, এবং এমনকি সেটা জুলাই সনদের পরিপন্থী ছিল সেই বিষয়ে কিছু অংশ। সেখানে আমাদের আপত্তি, যেমন উচ্চ কক্ষ হবে 100 আসনের, আমার তো আপত্তি নাই, আমরা তো সেটা করব। কিন্তু সেখানে বলা হলো যে মোট যারা ভোটারের সংখ্যানুপাতে সেখানে সংখ্যা নির্ধারণ হবে। কিন্তু জুলাই সনদে আমরা যেটা স্বাক্ষর করেছি নোট অফ ডিসেন্ট দিয়ে এমপিদের, যে সেখানে সংসদ সদস্যদের সংখ্যানুপাতে সেটা হবে। এবং সেই সময় এটাও বলা হয়েছে যে আমাদের নোট অফ ডিসেন্ট যেগুলো আমরা ছিলাম, এটা স্বয়ং প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন, উনি প্রকাশ্যেই বলেছেন সেই সময়, যে তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন যে এই যেসব ব্যাপারে একমত হবে সেগুলো গণভোটে আসবে, যেগুলো একমত হবে না যার যেসব দল ম্যানিফেস্টোতে তাদের মতামত কি বলে নোট অফ ডিসেন্টটা উল্লেখ করবে, জনগণ যাদেরকে ভোট দিবে তারা তাদের মতো করে সেটা বাস্তবায়ন করবে। সেটা কিন্তু জুলাই সনদেই কিন্তু অন্তর্ভুক্ত আছে। কিন্তু দেখা গেল যে বিষয়ের মধ্যে সেটা আসলো, আমরা তখন সেটা মেনে নিয়েছিলাম, ঠিক কৌশল ছিল আমাদের। এখনও কিন্তু আমরা বলেছি গণভোটের রায় বাস্তবায়ন করব না, আমরা বলেছি একটু আগে আসি মেনে নিয়েছিলাম। যদি আমরা না মেনে নিতাম তখন একটা ষড়যন্ত্র ছিল সূক্ষ্মভাবে, কিছু রাজনৈতিক দল, অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা, ঐক্যমত্য কমিশনের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আরও কিছু দেশি বিদেশি ছিল, যে এটা আমরা যখন যদি এটা না মানি রাজনৈতিক সংঘাত হবে এবং সেটা সেই সুযোগে নির্বাচনকে পিছিয়ে দিয়ে 5 বছর অনির্বাচিত শাসন কায়েম করা হবে। আমরা নির্বাচনের স্বার্থে আমরা মেনে নিয়েছিলাম।
আমরা এই যে এখনো কিন্তু আমরা বলি নাই গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব না। এই গণভোটের রায়ের যে 4টা বিষয়, এই 3.5টা বিষয়ের সাথে আমরা একমত, কিন্তু জুলাই সনদে যেগুলি পরিপন্থী, হ্যাঁ সেগুলো আসেন আলোচনা করি বসে। আমরা তো বলি নাই এখনো মেনে নিব না, কিন্তু এই বিষয়টাকে নিয়ে তারা রাজনৈতিক মানে সংসদের ভিতরে কিন্তু কথা বলে না, সংসদের বাইরে গিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করছে। এবং এইটা কখনোই এই যে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী নয়। আমরা বারবার বলছি, আমরা মানুষ, রাজনীতি করছে, আমাদেরও ভুল থাকতে পারে, সেই ভুলকে ধরিয়ে দেন। আপনারা বসেন সংসদে, বসে আমরা আলোচনা করি। সংসদে তো এইসব কথা বলেন না, আপনারা বাইরে এসে আপনারা এই অরুচিকর বক্তব্য দিয়েছেন। ডক্টর শফিকুর রহমান সাহেব বলছেন যে ফ্যাসিস্টের সকল কিছু নাকি বিএনপি ধারণ করেছে। তাই যদি হয় তাহলে কেন আপনারা সংসদে এইসব কথা বলছেন না? সংসদে আপনারা বলছেন একসাথে হাত ধরাধরি চলার কথা বলছেন, সংসদে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন আমার এলাকার দায়িত্ব আপনি গ্রহণ করেন। সব মন্ত্রীরা, এমপিরা তাদের এলাকার উন্নয়নের জন্য এই তাদের কথায় কোর্ট অ্যান্ড আনকোর্ট সংসদের রূপ কি ফ্যাসিস্টের রূপ ধারণকারী সরকারের কাছেই তো আপনারা যাচ্ছেন। তো যাবেন, আমরা তো দরজা বন্ধ করি নেই, আমরা দরজা খোলা রেখেছি। আমরা আসেন এসব কথা বাদ দিয়ে আজকে যে রাজনৈতিক সংঘাতের জন্য আমি একটু আগে বললাম যে যেইটুকু সংঘাত হয়েছে, যেইটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, এর জন্য দায়ী কে? আপনারা সেখানে জনপ্রিয় নেতাদের সম্পর্কে, নির্বাচিত সংসদ সদস্যদের সম্পর্কে আপনারা সেখানে যে উস্কানিমূলক কথা বলবেন, অশালীন অরুচিকর কথা বলবেন, খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, হ্যাঁ প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও কথা বলতে পারেন। সেটা যদি হয় অরুচিকর, সেটা যদি হয় কটাক্ষমূলক, তাহলে তো জনগণ এখানে তো আপনাদেরকে মানে প্রতিক্রিয়া দেখাতে পারে, অবাস্তব না, কারণ ওনারা তো জনগণেরই নেতা। আজকে এটাকে আমি সমর্থন করছি না, এই যে সংঘাত যেটা হচ্ছে সমর্থন করছি না, কিন্তু এখানে ফুল স্টপ দেওয়া উচিত সবারই। সহনশীল হতে হবে আমাদের সবাইকে, পরমত সহিষ্ণুতা প্রদর্শন করতে হবে, কিন্তু সেটারও তো একটা সীমা পরিসীমা আছে। আকবর, এই যে জামাত ইসলামের আমির যেটা বললেন যে উনি বর্তমান সরকারের মধ্যে ফ্যাসিস্টের আচরণ দেখতে পাচ্ছেন, তো মাত্র 6 মাসের সরকারের মধ্যে কি কি ফ্যাসিস্টের চিহ্ন আপনি দেখছেন সাংবাদিক হিসেবে? না, আমি এখনো পর্যন্ত দেখছি না। আমি সরকারের অনেক ক্রিটিক করি, কারণ হয়তো ডে টু ডে যে অ্যাফেয়ার্স রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের অনেক ব্যর্থতা আছে, বাট ফ্যাসিস্ট হচ্ছে একটা ডিফারেন্ট টার্মিনোলজি। তো আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেই প্রসঙ্গে আসি। উনি বলছেন যে কি রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করে ভুল বলেছেন। দেখুন, এটা ঠিক যে এনসিপির এখন যারা টপ 5 বা টপ 10 তারা গণ অভ্যুত্থানের ফেস হিসেবে ছিলেন, বাট একই সঙ্গে এটাও তো ঠিক যে রাজনৈতিক দলগুলো যদি সেই সাপোর্ট না দিত তাহলে কিন্তু এই গণ অভ্যুত্থান সাকসেসফুল হতো না। এবং ওভারঅল এই গণ অভ্যুত্থান ছিল হচ্ছে এদেশের মানুষের অভ্যুত্থান। আমি শুধু রাজনৈতিক দলও বলবো না, মানুষের অভ্যুত্থান। এখন উনি এই কথাগুলো যে বলছেন, আমার কাছে যেটা মনে হয় যে ওনাদের প্রতি অনেকেরই সিম্প্যাথি আছে, বাট এনসিপির কোনো নেতাদের যেটা হচ্ছে তাদের ম্যাচিউরিটির, ওভারঅল পার্টিতে একটা ম্যাচিউরিটি প্রবলেম আছে, যেটা তাদের অ্যাড্রেস করা উচিত। কারণ আসলে বক্তব্য বা বিবৃতি কিভাবে দিতে হয়, এতে করে কারা নিজেদেরকে বিচ্ছিন্ন ভাবতে পারেন, কারা আপনাদের সঙ্গে আছেন এটা ভাবতে পারেন, এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। এখন আপনি দেখুন, যদি এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন যে কথাগুলো বলছে আমরা ভুল করেছি, তাহলে তো ওই যে কনস্পিরেসি থিওরি যেটা আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় শুনেছিলাম যে নির্বাচন বিলম্বিত হতে পারে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, তাহলে উনি যদি এখন এই কথাগুলো বলেন, ওই কনস্পিরেসি থিওরি যারা তখন চালু করেছিলেন এখন মনে হতে পারে যে তাদের কথাগুলো হয়তো সত্যিও হতে পারে, তাই নয় কি? তাহলে এই ধরনের বক্তব্য দেওয়াটা উচিত নয়। সেকেন্ড থিং হচ্ছে যে আলামিন সাহেব একটা কথা বললেন যে যেটা অবশ্য প্রকাশ্য এসেছে যে গণ অভ্যুত্থানের পরে বিএনপি একটা ওই জাতীয় সরকার টাইপের এই ধরনের একটা ফর্মুলাতে তারা যেতে চায়নি, তাই তো? এবং আমি মনে করি দ্যাট ওয়াজ এ রাইট ডিসিশন মানে বিএনপির জন্য। বিএনপি ঠিকই করেছে সেখানে না গিয়ে, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি একজন ডেমোক্র্যাট। আপনি একটা মানে কেন জাতীয় সরকার করে আনলিমিটেড টাইমের জন্য আমরা নির্বাচন করব না? আমি পিছনের দিকে ফিরে যেতে চাই না। আমি যেটা চাই যে আমরা বাংলাদেশের মানুষ, আমরা চাই এদেশে একটা ডেমোক্রেটিক প্রসেস থাকুক।
এদেশে ক্ষমতা হস্তান্তরের একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া থাকুক। ক্ষমতা হস্তান্তরের শান্তিপূর্ণ প্রক্রিয়া হচ্ছে প্রতি 5 বছর পর পর আপনাকে ইলেকশন করতে হবে। যদি বিএনপি 5 বছর পরে ইলেকশনের সময় একটা টালবাহানা করে, আমরা তখন আবার বিএনপির বিরুদ্ধে আন্দোলন করব, এদেশের মানুষ আন্দোলন করবে, তাই নাকি? কিন্তু আমি মনে করি ওই টাইমে বিএনপি দ্যাট ওয়াজ এ রাইট ডিসিশন, তারা নেয় নাই। বিএনপি তো তখন বলে নাই যে ভাই আমাদেরকে ক্ষমতা এনে দেন, বিএনপি ইলেকশন চেয়েছে। বিএনপি কি বলেছে যে আমাদের হাতে ক্ষমতাটা ট্রান্সফার করে দেন? বলেনি তো তারা। বিএনপি ইলেকশন চেয়েছে। ইলেকশন চেয়েছে, যে কোনো পলিটিক্যাল পার্টি ইলেকশন চাইবে, আমরাও চাই ইলেকশন। সুতরাং ওই ব্যাপারটা ওইভাবে মানে ওটাকে ফর্মুলেট করাটা খুব একটা উচিত নয় আমার কাছে মনে হয়। আর থার্ড থিং হচ্ছে বিএনপির প্রসঙ্গে, দেখুন বিএনপি যেটা হচ্ছে, বিএনপিও কিছু কাজ করেছে যেটাতে আপনার মনে সন্দেহের উদ্রেক হতে পারে যে বিএনপি কি আসলেই এখানে যে রিফর্ম এজেন্ডা এটাকে বাস্তবায়ন করতে চায় কিনা। আমি এই কথাটা আপনার প্রোগ্রামে বলেছি, আগের প্রোগ্রামে বলেছি, এই যে রিফর্ম এজেন্ডা যেটা আছে, আমি পার্সোনালি মনে করি এর মধ্যে অনেক কিছুই বাস্তবায়ন করাটা প্র্যাকটিক্যাল না, এটা হয়তো আপনি করতে পারবেন না। এবং আমি তো প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের ঘোরতর বিরোধী, আমি একদমই বিরোধী। আমি মনে করি যে রাষ্ট্রপতি এখন যেভাবে আছে এভাবেই থাকা উচিত, তখন একটা দ্বৈত শাসন ব্যবস্থা চালু হবে, এটা আমি চাই না। এখন প্রশ্ন হচ্ছে বিএনপি ওই সৎসাহসটা দেখাতে পারে নাই নির্বাচনের আগে। কোনটা? যেটা তারা এখন বলছে যে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এখন প্রতারণাটা কি দেখেন, এই গণভোট ডিক্লেয়ার করা হয়েছে জাতীয় নির্বাচনের সময় 3 মাস বা 4 মাস আগে, তাই না? যেটা গণভোট হবে, এটা তো এমন না যে অন দ্য ডে এদেশের মানুষ গিয়ে দেখলো যে আরে আমাদেরকে আর একটা বাড়তি ব্যালট পেপার দেওয়া হয়েছে, এটা তো আমরা জানতাম না। সেটাকে আপনি প্রতারণা বলতে পারেন। এবং সেটা জেনে বুঝেই বর্তমান প্রধানমন্ত্রী, বিএনপি নেতা জনাব তারেক রহমান তিনি ক্যাম্পেইন করেছেন, এক বা একাধিকবার তিনি বলেছেন যে আপনারা হ্যাঁ ভোট দেন, বলেছেন না? বিএনপির অন্যান্য নেতারাও বলেছেন না? বলেছেন তো। তাহলে বিএনপি তখন বলতো যে ভাই আমরা এই সংস্কারে এতটুকু এগ্রি করেছি, আপনারা আমাদেরকে ভোট দেন, আমরা যেটা এগ্রি করেছি আমরা এটা বাস্তবায়ন করব। তাহলে বিএনপি সেই সৎসাহসটা তখন দেখাতে পারলো না কেন? কি হতো এটা দেখালে? কি উল্টে যেত আমি এটা বুঝলাম না। তাহলে আপনারা এখন এই কথাগুলো কেন বলবেন? এবং সালাউদ্দিন সাহেবের সংসদে দাঁড়িয়ে এই কথা বলার কি দরকার ছিল? আমরা জানি আপনারা অনেক কিছু পারবেন না, কিন্তু এই যে অপ্রয়োজনীয় কথাগুলো যে আমরা তখন সব মেনে নিয়েছিলাম নির্বাচনের স্বার্থে, কেন আপনি এসব কথা কেন বলছেন এখন? এই কথাগুলোর অর্থ কি? এই কথাগুলোর অর্থ তো আপনি মানুষের অন্যের মুখে আপনি আপনার কথা তুলে দিচ্ছেন যে অন্যরা আপনাকে প্রতারক বলতে তারা মানে সাহস করছে বা বলছে। প্রয়োজন নাই তো ওনার এই কথা বলার, কি হয়ে গেছে সেটা আমরা জানি। কট্টু কি করতে পারবে সেটা নিয়ে কট্টু কি করতে পারবে সেটা নিয়ে আলোচনা করে প্রিন্স ভাই যেটা বলবেন যে হ্যাঁ আমিও ওনার সঙ্গে এগ্রি করি যে আমরা কতটুকু কি করতে পারবো। যেমন আমি পার্সোনালি আমি এখানেও বলেছি, অন্য জায়গায় বলেছি, আমি গণভোটের পক্ষে ছিলাম না আমি ব্যক্তিগতভাবে, কিন্তু যখন একটা গণভোট হয়ে গেছে এবং 68% সেটার পক্ষে দিয়েছে, এখন এটা তো আমার একটা মানার বাধ্যবাধকতা তৈরি হয়ে গেছে। আমার পছন্দ হোক বা না হোক তাতে কিছু এসে যায় না। এই জন্য আমি বলছিলাম যে বিএনপির উচিত ছিল ভোটের সময় এটাকে ক্লিয়ার করা। এবং দেখুন এই দেশের মানুষ কিন্তু বিএনপিকে চেয়েছে এবং এই দেশের মানুষ পরিবর্তনগুলো চেয়েছে কি, আমরা বিএনপিকে ক্ষমতায় চাই এবং আমরা চাই যে বিএনপি পরিবর্তনটা করুক, বিএনপির হাত ধরে পরিবর্তনটা আসুক। তো এটা তো এদেশের মানুষের অন্যায় চাওয়া না, তারা ভোট দিয়েছে, তো বিএনপি সেটা করতে দ্বিধা কেন? আমি এগেইন বলছি যে আমি মনে করি আমাদের এখনকার প্রেক্ষাপটে দুটো সংস্কার যদি আমরা করতে পারি এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এক, আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা ফিরে আসা, যেটা একটা নির্দলীয় সরকার ইলেকশনকে সুপারভাইজ করবে, এটা আমাদের খুবই প্রয়োজন। এবং 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে না, এটাতে তো মনে হয় বিএনপিও এগ্রি করেছে। হ্যাঁ, করেছি। হ্যাঁ, সো আমি মনে করি এই দুইটা কাজ যদি আমরা করতে পারি, বাকি যে আমরা সংস্কারের কথা বলছি এগুলো আমাদের ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে অটোমেটিক কারেকশন হবে। দেখুন আমি কখনো মনে করি না যে সংস্কার এমন একটা বিষয়, আমি একটা বই ছাপালাম, আপনাকে দিলাম, আপনি সাইন করে দিলেন, কালকে থেকে বাস্তবায়ন হবে। রাষ্ট্র ব্যবস্থা এভাবে চলবে না, রাষ্ট্র ব্যবস্থা এভাবে চলে না, অন্তত আমাদের দেশে চলবে না। রাষ্ট্র ব্যবস্থা হয় কি গণতান্ত্রিক প্রসেসের ভিতর দিয়ে এটার কারেকশন তৈরি হয়। আমরা যেহেতু গত 55 বছরে ধারাবাহিক গণতন্ত্রের প্র্যাকটিস করতে পারিনি, যার কারণে কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা গড়ে ওঠে নাই। আমরা এই যে একটা ইলেকশন করলাম,
আমি আশা করব যদি আমরা এরকম 2-3টা ইলেকশন আমরা ধারাবাহিকভাবে করতে পারি, আমরা একটা ডেমোক্রেটিক প্রসেসে ঢুকবো, এবং যখন আপনার একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে, ওই পলিটিক্যাল পার্টি যখন বুঝবে যে 5 বছর পর পর আমাকে ইলেকশন করতে হবে, মানুষ আমাকে ভোট দিলে থাকবো নাহলে চলে যাবো, তখন সে অটোমেটিক ফিল করবে যে আমার অনেক কিছু সংস্কার আমাকে আনতে হবে। তখন সংস্কারের ক্ষেত্রে তারা নিজেরাও সাহসী হবে, তখন জনগণকে বলতে হবে না আর কি, তখন তারা নিজেরাই ফিল করবে। এই জন্য ডেমোক্রেটিক প্রসেস ইজ ইম্পর্টেন্ট। এখন আমরা অতীতে কি হয়েছে এটা নিয়ে খুব বেশি আলাপ আলোচনা আমার মনে হয় আমাদের আর না করাই ভালো। আমি শুধু এটা বলে শেষ করতে চাই এই দফায়, আপনারা এখন মানুষের ডে টু ডে যে অ্যাক্টিভিটি অ্যাফেয়ার্স এগুলো নিয়ে মনোযোগ হন। দেখুন, গ্যাসের ক্রাইসিসের কারণে মানুষের জীবন দিশেহারা হয়ে গেছে। ঢাকার রাস্তায় এখন পাবলিক মানে ট্রান্সপোর্ট পাওয়া যায় না, আপনি সিএনজি 3 হুইলার পাবেন না, উবার পাবেন না, পাঠাও পাবেন না, একজন 4 ঘন্টা 5 ঘন্টা গ্যাসের লাইনে থাকে। আপনারা এগুলো নিয়ে কথা বলুন। যদি সারাক্ষণ আমরা সংস্কার, গণভোট এগুলো নিয়ে এখনো আলোচনা করতে থাকি, মানুষ এক পর্যায়ে বিগড়ে যাবে। মানুষ বলবে হু কেয়ারস, আমি এগুলোকে কেয়ার করি না, আমার বাসায় যদি চুলা না জ্বলে আমি সংস্কার দিয়ে কি করব বলেন তো। আলামিন, সেটা হলো যে এই যে আপনাদের দলের নানা রকম বক্তব্য তো বলেন, নানা রকম দেন নানা রকম নেতারা, কিন্তু কয়েকজনের বক্তব্য মানুষ খুব ইম্পর্টেন্ট মনে করে, যেমন নাহিদ ইসলাম। ওনাকে যথেষ্ট বুদ্ধিমান এবং ওনাকে পরিমিত বোধের মানুষ হিসেবে মনে করে যে উনি উল্টাপাল্টা কিছু বলেন না, কিন্তু উনি সাম্প্রতি একটা বক্তব্য দিয়েছেন যে দাম বাড়ালে পেট্রো বাংলা ঘেরাও করা হবে। তো এই যে দাম বাড়ানোর জন্য পেট্রো বাংলা ঘেরাও করা, এবং সাথে সাথে একই কথা বলেছেন যে এই সরকার 5 বছর দেশ চালাতে পারবে না, দেশ চালাতে দেওয়া হবে না। এই যে মানে একটা 6 মাসের সরকারকে এভাবে আলটিমেটাম দেওয়া কতখানি মানে। আচ্ছা, এই ধন্যবাদ। 2টা টপিকেই বলি, ওই আগের কথার একটু কন্টিনিউশন করি। সেটা হচ্ছে মনে করেন আমরা এখানে বসছি, আলাপ আলোচনা করতেছি, আমি কথা বলছি, আমি রাফ কথা বললাম, মনে করেন এখন নিচে আমারও নেতাকর্মীরা আছে, ভাইয়েরও নেতাকর্মীরা আছে। ভাইয়ের একটা নেতাকর্মীকে আমার নেতাকর্মীর চোখ নষ্ট করে দিবে এটার জন্য? ইস্যুটা এইখানে, একটা 17 বছরের বাচ্চার চোখ অন্ধ করে দেওয়া হয়েছে, এবং এরপর আমাদের 4 দিন পদযাত্রা চলছে, 4 দিনে হামলা করা হয়েছে। শহীদ পরিবার আহতদের সাথে দেখা করতে গেছে, ওইখানে হামলা করা হয়েছে। এগুলো তো সব ওয়েল ডকুমেন্টেড, এগুলো তো আমি হাওয়া থেকে বানায় বলতেছি। হুট করে কি হামলা হয়েছে নাকি? হুট করেই তো, নাকি কোনো কিছু প্রেক্ষিতে তারা? প্রেক্ষিতে কি ভাই, আপনি সহজ একটা কথা শুনেন। আমি হামলা করার পরে আমার দলের প্রধান নাহিদ ইসলাম মামলা করতে যাবেন হবিগঞ্জে ঢুকতে দেওয়া হবে না, পুলিশ এই মুখে দাঁড়িয়ে আছে, পিছনে হচ্ছে রামদানিয়া দাঁড়িয়ে আছে ছাত্র দলের নেতা, তো তারে ধরবে না? আচ্ছা শোনেন, মানে ইস্যুটা তো এখানে, আপনি যদি আবার ওই গুন্ডামি রাজনীতিটা, ওখানে যে বড় নেতা ছিল জিকে ঘোষ, তার বিরুদ্ধে কেন কথা? আমি বিরুদ্ধে বলতে পারি, চাঁদাবাজ বলছেন আপনারা, সেটা ভাই চাঁদাবাজি। আমার নারায়ণগঞ্জে বিএনপির নেতা গার্মেন্টস ব্যবসায়ীকে ফোন দিয়ে বলছে গার্মেন্টস জ্বালাই দিব তুমি চাঁদা না দিলে। এটার জন্য বিএনপি তাকে বহিষ্কার করছে, এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করে নিয়ে আসছে, কারাগারেও নিয়ে গেছে। এরপরে না শুনেন, ইলেকশনের সময় আবার তাকে বৈধ করে দিছে। উনি এখন ঠিকই আছে এলাকায়, চাঁদাবাজি ঠিকই করতেছেন। চাঁদাবাজ আমি চাঁদাবাজ বলতে পারবো না, আপনি গুন্ডামি করতে পারবেন, আপনি আমার চোখ তুলে নিতে পারবেন, আর আমি চাঁদাবাজ বলতে পারবো না। তাহলে কি আমি আপনার ভাষায় বিরোধী দল হবো? আমি জাতীয় পার্টি নাকি? এটা হয় না। এই গুন্ডামির ভাষাটাকে আমাদের কোশ্চেন করতে হবে। কারণ আমার মুখের ভাষার জন্য আপনি যদি আমার মুখের ভাষার জন্য আপনি কি করতে পারেন? আমার সমালোচনা করতে পারেন, ঠিক আছে, মানহানি মামলা করেন, এই জন্য আমার চোখ তুলে নেবেন, এটা কোনো লজিক হইতে পারে? আমি না হয় ভাইয়ের ভাষাই বলি, আমি ভাইয়ের জুনিয়র, আমি না হয় মনে করেন ধরে নিলাম আমি ম্যাচিউর। ওনারা কিরকম ম্যাচিউর যে একটা বাচ্চা ছেলের চোখ তুলে নেয়? চোখ তুলে নিছে, চোখটা অন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আপনি একজন মিডিয়া কর্মী, আপনি দেখেন চোখ তুলে নেয় নাই, চোখটা অন্ধ হয়ে গেছে। এটা চোখটা অন্ধ হয়ে গেছে, আপনার টেলিভিশনের নিউজে আছে, অন্ধ হয়ে গেছে, একটা চোখ অন্ধ হয়ে গেছে, আরেক চোখে ঝাপসা দেখে। এটা স্বীকার করতে হবে ভাই, আপনার চ্যানেলের নিউজে আছে। আচ্ছা, তুলে নেওয়া অন্ধ হওয়া তো স্বীকার করছেন, এটা আপনার মিডিয়ায় আছে। তাহলে আপনি আন্ডার ট্রিটমেন্টে আছে? না, আন্ডার ট্রিটমেন্ট না, ডাক্তার জানাইছেন একটা চোখ আর সে ফেরত পাবে না, আর একটা চোখে ঝাপসা দেখতেছেন। তাহলে এই জিনিসটা আপনি করবেন গুন্ডামি, আর আমি আপনার চাঁদাবাজি করলে চাঁদাবাজ বলতে পারবো না। আপনার ভাষায় আমার বিরোধী দল হইতে হবে।
ভদ্র বিরোধী দল হইতে হবে। আর আপনি যখন গুন্ডামি করবেন এটার আর কোনো অ্যাকাউন্টেবিলিটির দরকার নেই। আপনি যখন মানে সন্ত্রাস করবেন, আপনি মানে আমি মামলা করতে যাব, মামলা করতে দিবেন না, রামদানিয়া দাঁড়ায় থাকবেন, তখন সন্ত্রাস করবেন, এটার আমি কথা বলতে পারবো না, আমি সন্ত্রাসীকে সন্ত্রাসী বলতে পারবো না। এটা কেমন বিরোধী দল আপনি চান? এই বিরোধিতা যদি আপনি চান তাহলে তো ওই জাতীয় পার্টি আর আওয়ামী লীগের মতো গভর্নমেন্ট আপনি চালাইতে চান, ওইটা তো বাংলাদেশের মানুষ আর হইতে দিবে না। দ্বিতীয়ত কথা হচ্ছে, আমাদের বাংলাদেশে এখন যেই ক্রাইসিস চলতেছে, আপনি দেখেন নাহিদ ইসলাম সাহেবের আপনি যেই কথা বলেছেন পেট্রো বাংলা, গ্যাসের সংকটের কারণে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, গ্যাসের সংকটের কারণে ভাইও বলছেন, এবং সিএনজি চলতেছে না। আচ্ছা, বিদ্যুৎ আপনি খোঁজ নেন, এই মাসে সবার বিদ্যুৎ বিল দ্বিগুণের বেশি হইল। কেন? আপনি বিদ্যুতের একদিক দিয়ে লোডশেডিং, 12 ঘন্টার উপরে লোডশেডিং, আরেক দিক দিয়ে হচ্ছে বিদ্যুতের আপনি দাম বাড়ায়া এমন মেকানিজম করছেন দ্বিগুণের অধিক, যার 2000 টাকা বিল, আমার 16,000 টাকা বিল আসে বাসায়, 42,000 টাকা আসছে, সর্বোচ্চ আসলে 16 থেকে 25-এর মধ্যে রেঞ্জ ওঠানামা করে, ওটা 40,000 কেন? তো আপনি কি এটা কি নতুন কৌশল পাইছেন যে আপনি অন্য জায়গা থেকে মানে পোষাইতেছেন না, এই জন্য এই জায়গা থেকে মানুষের পকেট কাটবেন? কার টাকা কাটতেছেন? বিদ্যুৎ তো একটা মৌলিক অধিকার, এখন ওয়ান কাইন্ড অফ মৌলিক চাহিদা। তো এই জায়গায় আপনি এই পকেট কাটা শুরু করছেন কেন? তাহলে এখন যদি আমি বলি যে এটা দুর্বিষহ করে দিতে আছেন মানুষের জীবন, কারণ বিদ্যুৎ তো শুধু বড়লোক সুবিধাভোগী না, বাংলাদেশের 50%-এর উপরে হচ্ছে যারা বিদ্যুৎ ব্যবহার করে তারা কোন ক্লাসের, কোন শ্রেণীর? তার যদি ডাবল হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায় বিদ্যুৎ বিল, তার জীবনযাত্রার ব্যয় কত বাড়বে? তাহলে আমি পেট্রো বাংলা ঘেরাও, এটা তো একটা পলিটিক্যাল কর্মসূচি, আপনারাই তো বলেন যে পলিটিক্যাল কর্মসূচি দিতে, পেট্রো বাংলা ঘেরাও করলে সমস্যা কি? সাথে পেট্রো বাংলার কর্মসূচি দিয়ে গ্যাসের জন্য বলা হয়েছে, গ্যাস তো একটা বৈশ্বিক সংকটের মধ্যে আছে। না, বৈশ্বিক সংকট আপনি তো আবার স্বীকার করেন না। পার্লামেন্টে যখন আমরা বলছি তখন তো স্বীকার করেন না আপনার সংকট আছে। আমাদের সমস্যাটা তো এইটা, আপনি যদি স্বীকার করতেন যে আমার সমস্যা আছে, এইভাবে আমি সমাধান করতে চাই, তাইলে হয়তো বা বলতাম, কিন্তু আপনি তো স্বীকার করেন না। বিদ্যুৎ মন্ত্রী আপনি দেখেন গত সেশন, এখন তো সেশন অফ, গত সেশনে যখন বলা হয়েছে লোডশেডিংয়ের কথা, ওনার কথা হচ্ছে লোডশেডিং নেই, ওনার দলের এমপিরা বলতেছে যে মাননীয় মন্ত্রী এইটা আপনি ভুল বলছেন, লোডশেডিং আছে, ওনার দলের মন্ত্রীরা বলতেছে, এমপিরা বলতেছে। তাইলে আপনি যদি স্বীকার না করেন, ওই যে অস্বীকারের যে মানসিকতা, না আমি দেখতেছি না কোনো প্রবলেম, এটা তো আমাদের নতুন কিছু হইল না। তাহলে যদি সিচুয়েশন এইরকম থাকে, যদি জনগণের একদম তেল গ্যাসের মতো মৌলিক ইস্যু আপনি হুট করে গত মাসের থেকে এই মাসে ডাবল হয়ে যাবে, মানুষের জীবনযাত্রার ব্যয়, মানুষের আজকে কাঁচামরিচের কেজি 450 টাকা, কেন? সব সবজির দাম দ্বিগুণ হয়ে গেছে, কেন? তা আপনার যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে, মানুষের নাবিশ্বাস হবে, তো এটা নিয়ে বিরোধী দল আন্দোলন করবে না? তো পেট্রো বাংলা ঘেরাও এরকম তো কোনো মানে সমস্যা নাই, এই ঘেরাও আন্দোলন ভাইয়েরা কম করছে, বা কে এটা তো পৃথিবীতে ওয়েল এস্টাবলিশ, আমি তো ঘেরাও করতেই পারি, সচিবালয়ও ঘেরাও করতে পারি। আজকে আইন শৃঙ্খলার যে অবস্থা, আজকে আপনার বিএনপি দলীয় প্রশাসক, এতদিন তো বিরোধী দল দেখছি, আজকে বিএনপি দলীয় প্রশাসক এবং এমপিরে হচ্ছে হামলা করা হয়েছে। তাইলে আইন শৃঙ্খলার যে অবস্থা, এইটা এই মানে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি আমরা ঘেরাও করি, সমস্যা কি? এটা তো ওয়েল এস্টাবলিশ কর্মসূচি, এটা পৃথিবীতে যেখানে ডেমোক্রেসি আছে ওইখানে করা যায়। তো এটা নিয়ে কোনো মানে এইটা তো বিরোধিতার কোনো পয়েন্ট হইতে পারে না। আচ্ছা, আমি একটু প্রিন্স ভাইয়ের কাছে আসছি, সেটা হচ্ছে যে এই যে আপনার আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে আগস্ট মাস আসলেই সারা দেশে আওয়ামী লীগের এক ধরনের শুরু হয়ে যায়, তৎপরতা শুরু হয়ে যায়, এবং উনি এই কারণে পুলিশের উপর হামলা হবে বলে এক ধরনের সতর্কতা জারি করেছেন, উনি সবাইকে সতর্ক থাকার জন্য বলেছেন। এদিকে আবার শোনা যাচ্ছে যে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে এই জুলাইয়ের ভেতরেই একটা বড় শোডাউনের চিন্তা ভাবনা করছে একটা গোষ্ঠী। সব মিলে কি আওয়ামী লীগকে কি আগস্ট মাস আসলেই কি আওয়ামী লীগের এক ধরনের জোশ চলে আসেনি? কি মনে হয় আপনার কাছে? দেখুন, আমি একটু বলি, আলামিন সাহেব যে কথাগুলো বললেন এবং আকবর ভাই বললেন, আমি শুনেছি আকবর ভাইয়ের কথা, ঠিক আছে। এই যে সারাক্ষণ যদি আমরা, উনি যেটা বললেন এটা আমি অ্যাডমিট করি, সারাক্ষণ যদি আমরা এই সংস্কার, সনদ, গণভোট করতেই থাকি, জনগণের যে সমস্যাগুলো এগুলো কিন্তু আমরা সামনে আনতে পারছি না। এই যে গ্যাসের যে সংকট, এটা তো বাস্তব, এটা আমরাও ফিল করছি, আমাদের বাসায়ও অনেক সময় গ্যাস থাকছে না। গ্যাসটা কেন থাকছে না? বিএনপি সরকার ক্ষমতায় এসছে মাত্র আপনার 5 মাস হলো,
এই 5 মাসে বিএনপি সব কিছু আয়ত্তে আনতে পারবে? এই সংকট তো গত দেড় দশক থেকে দেড় 2 বছর থেকে শুরু হয়েছে। এই যে আপনার ধরেন বাংলাদেশের সাম্প্রতিক যে গ্যাস সংকট, এটার জন্য প্রধানত মহেশখালীতে যে ভাসমান যে এলএনজি টার্মিনাল আছে, এটা যে কারিগরি ত্রুটি, দুর্ঘটনা, দেশীয় খনি থেকে গ্যাস উত্তোলনের ধারাবাহিক যে হ্রাস হয়ে যাচ্ছে এবং সেখানে জ্বালানি আমদানির উপর অতিরিক্ত নির্ভরশীলতা, এটার জন্য কিন্তু দায়ী। এবং সেটা বলা হচ্ছে যে বিগত মানে প্রায় 2-3 বছর যাবৎ কিন্তু এই জিনিসটা হচ্ছে ক্রমাগতভাবে। তখনকার যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো এদিকে নজর দেয় নাই। বিএনপি সরকার 5 মাসে এসে আপনার নজরটা দিয়ে দিতে পারবে? এখানে তো এই গ্যাস সংকটের জন্য তো আমরা ব্যাপকভাবেই আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এটা জনগণের যে দুর্ভোগ হচ্ছে সেটার জন্য আমরা দুঃখিত এবং সেটার জন্য আমরা কাজ করছি এইটা নিরসনের জন্য। এই জন্য আমাদের যে প্রশাসনিক যে অব্যবস্থাপনা রয়েছে সেটা মিনিমাইজ করার জন্য স্বয়ং প্রধানমন্ত্রী তিনি কিন্তু রাত দিন কাজ করছেন। এটা তো টেকনিক্যাল ব্যাপার, আপনি জানেন। ইচ্ছা করলেই আপনি মানে বাংলাদেশ থেকে এই যন্ত্র আপনি নিয়ে ওই দুর্ঘটনা কবলিত এলাকায় কিংবা যে অব্যবস্থাপনা হয়েছে গত 2-3 বছরে, সেগুলি আপনি মেরামত করতে পারবেন না। তৎকালীন সময় আওয়ামী লীগ সরকারে তারা কেন এগুলি মেরামত করেনি? কারণ বিদেশ থেকে গ্যাস আমদানি করতে পারলে তাদের লাভ, তাদের পকেট ভারী হবে। এই জন্য দেশের আভ্যন্তরীণ যে কূপগুলো আছে সেখান থেকে তারা গ্যাস উত্তোলন করে নাই। আমরা সেদিকে আমরা নজর দিয়েছি। বাপেক্সকে একটা ছোট জগন্নাথ বানিয়ে রাখা হয়েছিল। সেই বাপেক্সকে আমরা আমাদের সরকার আমরা এখন আরও স্বনির্ভর করছি এবং তাদেরকে দিয়ে আমরা এই গ্যাস উত্তোলনের ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আর যেটা উনি বললেন যে এই যেটা বললেন যে কি গুন্ডামি এবং কি যেন বললেন যে আমরা গুন্ডামি করছি ইত্যাদি ইত্যাদি কথা বলেন। আপনারা কথায় কথায় মাস্তানি করবেন, বেয়াদবি করবেন, সেটা কিন্তু কথা না। আমি কথা বলতে চাইনি, আমি কথা বলে এখন কিন্তু আবার এটা উইথড্র করলাম। আমরা কিন্তু ওই কথাটা বলতে চাই না। এখন এই যে বললেন চোখ উঠিয়ে ফেলা হয়েছে, এইটি কি টার্গেট করে ওই বাচ্চাটার চোখ উঠিয়ে ফেলা হয়েছে? রাজনৈতিক সংঘাতের মধ্যে পড়ে এটা হয়েছে। এই জন্য আমি দুঃখিত আন্তরিকভাবে। এই রাজনৈতিক সংঘাত সৃষ্টির জন্য দায়ী হচ্ছেন আপনারা। এই উস্কানিমূলক অপরিপক্ক বক্তব্য দিয়ে আপনারা এই কাজগুলো করেছেন। হাসিনার এই কথাগুলো বলতো, সেটা হাসিনার সময় আপনারা বলতেন। তখন তো দেখেছি হাসিনার ডায়াজে উঠে আপনার বক্তব্য। আপনাদের নেতারা আজকে ফেসবুকে, সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে, কে স্লোগান দিচ্ছে, কে আপনার শেখ মুজিবের মঞ্চে উঠে বক্তৃতা করতে করতে ফ্যান হতো, তারা আপনাদের সামনে সারির নেতা আজকে। আমি ওই কথা যেতে চাই না। এখন আমরা ওই দিকে যেতে চাই। এখন একটু আগে বললেন যে আগস্ট মাস আসলে আওয়ামী লীগের, হ্যাঁ তারা তো আগস্ট মাসে একটা করেই। আজকে একটু আগেই দেখলাম, আপনাদের দৃষ্টি কেড়েছে কিনা জানি না, যে শেখ হাসিনা আগামী 5ই আগস্ট আপনার প্রথম ভার্চুয়াল প্রেস কনফারেন্সে আসছেন দিল্লিতে। দিল্লির ফরেন কি বলে ওইটাকে, করেসপন্ডেন্স ক্লাব, তারা এটা নিয়ে আসছে। আর 2 দিন আগে তাদের মুখপাত্ররা বলছেন যে শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে রাজনীতি করতে দেওয়া হবে। এইটা তো একটা উস্কানিমূলক। এই যে আমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে যে অনৈক্য সৃষ্টি হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে, জনগণের মধ্যে যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে, বিভেদের রেখা সৃষ্টি করা হচ্ছে, এই সুযোগে কিন্তু আজকে তারা 5ই আগস্টের মতো দিনে, ঐতিহাসিক দিন, যেটা বাংলাদেশের মানুষের গর্বের দিন, রক্তের আখরে লেখা যে দিন, আনন্দ বেদনার মিশ্রিত আমাদের যে ঐতিহাসিক দিন, সেই দিনে তারা শেখ হাসিনাকে আপনার সেখানে প্রকাশ্যে আসছে, এসে সেখানে আবার উস্কানি কিন্তু দিবে। এটা কিন্তু শুধুমাত্র হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই। জাতীয় এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে আপনাকে দেখতে হবে। বাংলাদেশকে নিয়ে কিন্তু আবার খাবলা খাবলি শুরু হয়ে গেছে। এই খাবলা খাবলির মধ্যে আমরা বাংলাদেশকে অতীতের মধ্যে আর পড়তে দেব না। সবার আগে বাংলাদেশ, আমাদের বাংলাদেশের ইন্টারেস্টকে আমরা আগে দেখব, তারপরে অন্য বিষয়। আজকে এই যে আপনার আগস্ট মাস আসলেই তারা যে আপনি শুধু আগস্ট না, বিভিন্ন সময় কিন্তু তারা এই কাজগুলো করছে। এই যে বলছে কয়েকদিন আগে ডিসেম্বরে আমি আসবো। ভাই, ডিসেম্বরে কেন আসবেন? আজকে আসেন না কেন? মানা করেছে কি আপনাকে? আমরা তো দড়ি নিয়ে স্বাগত জানাতে চাই আপনাকে। আসেন আজকে বাংলাদেশে। উনি কিন্তু আসবেন না, আসি বলে আসবেন না। কিন্তু এইটা আসি বলে তার এখানকার যে মানে নেতা কর্মীরা আছে, নিষ্প্রভ, যারা এখন একেবারে হয়েছে, তাদেরকে উনি কিন্তু বিপদে ফেলতে চাচ্ছেন।
এখন আবার এই যে 5 তারিখে যে- ওখানে উনি আসছেন, যেটা বাংলাদেশের গণ অভ্যুত্থানের প্রতি একটা চরম অবমাননা করার একটা বিষয় হয়ে দাঁড়াবে আজকে। তাই আমি বলবো যে আজকে এইসব বিষয় নিয়ে আমরা এই যে গুন্ডামি, বেয়াদবি, তারপরে কি বলে এই, শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়ে একজন আরেকজনকে ঘায়েল করার মতো বক্তব্য দিয়ে আমরা কিন্তু বিভক্তি সৃষ্টি করলে এই ফ্যাসিবাদ কিন্তু আবার ফেরত আসবে। ফেরত মাথাচাড়া দিয়ে উঠবে, ফেরত আসতে পারবে না, আচ্ছা, আচ্ছা। মাথাচাড়া দিয়ে উঠবে। আচ্ছা। সেই জন্য আমাদেরকে এদিকে দৃষ্টি দিতে হবে। আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা আলামিন সাহেব যেটা বললেন, গত 50 বছরের ইতিহাসে দেখবেন এই যে বর্ষার মৌসুমে আপনার জুলাই, আগস্টে এবং সেপ্টেম্বর মাসে সব সময় কাঁচামরিচের দাম কিন্তু বাড়ে, আপনার সবজির দাম বাড়ে। এটা কিন্তু বাস্তবতা। বাস্তবতা। যখন পানিতে সব তলিয়ে যায় তখন এই শাকসবজি আর হয় না, এই সুযোগে কিন্তু দামটা বেড়ে যায়। হ্যাঁ, এটাকে আমি বলছি না যে অতীতে বেড়েছে বলে এখনো বাড়বে, আমাকে নিয়ন্ত্রণ করতে হবে, আমাকে সেই বাজার ব্যবস্থাপনার দিকে চোখ দিতে হবে। সেদিকে আসেন আমরা সবাই, আমাদেরও ঘাটতি থাকতে পারে, আপনারা পরামর্শ দেন ভাই। আচ্ছা একবার এই যে ফরেন করেসপন্ডেন্টের যে অ্যাসোসিয়েশনের যে সংবাদ, দিল্লিতে শেখ হাসিনাকে দেওয়া হয়েছে 5 আগস্ট, সিগনিফিকেন্ট তারিখটা, এটা কেন? মানে তোমার দেখুন, আমার কাছে যেটা মনে হয়, যেহেতু সংক্ষেপে। শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং ভারতের বিভিন্ন পর্যায় থেকে কিন্তু ফর্মাল স্টেটমেন্ট দিয়ে বলা হয়েছে যে উনি আমাদের অতিথি, এবং ওনাদের সুপারভিশনে থাকা একজন ব্যক্তি যার বিরুদ্ধে বাংলাদেশে তার দণ্ড হয়েছে এবং একটা গণ অভ্যুত্থানে তার পতন হয়েছে, তো তাকে সে এই ধরনের প্রোগ্রামে আসবে এবং এটাতে ভারত সরকার যদি ফ্যাসিলিটেট না করে, তাহলে আমি মনে করি যে এটা সম্ভব না। আচ্ছা এটা ভারত সরকার এটাকে নিশ্চয়ই ফ্যাসিলিটেট করছে। কেন করছে? এটার একটা বড় রিজন হচ্ছে ভারত সরকার বিএনপি সরকারের উপর বর্তমানে একটা প্রেশার বজায় রাখতে চায় হাসিনাকে দিয়ে, কারণ হাসিনা হচ্ছে তাদের কাছে সবচেয়ে একটা বড় একটা কার্ড। রূপের তাস। এইটা তারা হাতছাড়া করবে না, কখনোই করবে না। আচ্ছা আর তোমার কাছে আলামিন, আপনি 30 সেকেন্ডে যদি কিছু বলেন এই প্রসঙ্গে। আচ্ছা, এই প্রসঙ্গে যেটা বলবো যে ভারতের যদি সদিচ্ছা থাকে, ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে। বাংলাদেশের একজন সাজাপ্রাপ্ত অপরাধী সে ওপেন এমনিতেই থাকার কথা না, অতিথি হিসেবে আসেন, ঠিক আছে, এটা মানলাম, কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড ওনার পার্লামেন্টে বলতেছেন রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিব না, কিন্তু প্রেস কনফারেন্স কেমনে করে? তো এইখানে আমার মনে হয় যে ভারতকে স্পষ্টভাবে বাংলাদেশের মনোভাবটা জানাইতে হবে। আমরা বন্দি হিসেবে ট্রিট করতে চাই, আসেন আপনি বাংলাদেশে, আত্মসমর্পণ করেন অথবা আপনাকে অ্যারেস্ট করি। আমরা হাসিনার সাজার ব্যাপারে তো আমাদের কারো কোনো আচ্ছা প্রিন্স ভাই 15 সেকেন্ড যদি আপনি কিছু বলতে চান যে বাংলাদেশ সরকার, ফরেন মিনিস্ট্রির কি করার আছে? যে অবশ্যই আমরা তো কিছুদিন আগে আমাদের প্রতিমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক তিনি বলেছেন যে আমরা ভারতকে সেটা বলেছি যে তাকে ফেরত দেওয়ার জন্য, এবং সেটা তো আমরা অতীতেও যে অবস্থানে ছিলাম এখনও আছি। আমরা ভারতকে বলবো বাংলাদেশের মানুষ সুপ্রতিবেশী সুলভ আচরণ চায়, বাংলাদেশের ছাত্র গণ অভ্যুত্থানের প্রতি আপনাদের সম্মান প্রদর্শন করা উচিত, এবং বাংলাদেশের জনগণের ম্যান্ডেটে যে পরিবর্তন, সেই পরিবর্তনের প্রতি আপনাদের সম্মান প্রদর্শন করা উচিত। তুরুপের তাস হিসাবে হাসিনাকে আপনি ব্যবহার করবেন তাহলে হবে না। হাসিনা আগেও ভারতের তুরুপের তাস ছিল, এখনো ভারতের তুরুপের তাস। আচ্ছা, আমাদের হাতে আর সময় নেই। প্রিন্স ভাই, আলামিন ভাই এবং আকবর, তিনজনকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সম্পাদকীয়তা। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি সবাইকে।